নমস্কার, 5টার 5 স্পেশাল নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। দিনের সবচেয়ে বড় খবর 5টার 5 স্পেশালের শুরুতেই থাকবে খবর বেলঘরিয়া। দিনে দুপুরে বেপরোয়া শুট আউট, পরপর 8টা গুলি গাড়ি লক্ষ্য করে, তার মধ্যে 5টা বুলেট মার্ক পাওয়া গেছে গাড়িতেই। কার গাড়ি, কি হয়েছিল, ঠিক সে সময় যারা ছিল ঘটনাস্থলে তাদের সঙ্গে কথা বলেছেন আমার প্রতিনিধি সুবীর। সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সুবীর। একটু জানতে চাইবো, প্রথমেই জেনে নিতে চাইবো ঠিক কখন ঘটেছে, কোন জায়গায় হয়েছে, কি হয়েছিল? দেখো, দুপুর ঠিক 2:15 এবং সেই জায়গা থেকেই কিন্তু অজয় মণ্ডল নামে যে ব্যবসায়ী, ব্যারাকপুরের বাসিন্দা, তিনি কিন্তু ডানলবের দিক থেকে ব্যারাকপুরের দিকে যাচ্ছিলেন এবং রথতলা মোড় বেলঘরিয়া সেটা কিন্তু তিনি ক্রস করে প্রবর্তক জুট মিল থেকে সে আবার ইউটার্ন করে ঘুরে আসেন রথতলা মোড়ে। এবং সেখানে যখন একটি পেট্রোল পাম্পের সামনে তার গাড়ি আসে, সেই সময় আমি দেখাবো সেই জায়গাটা, সেই জায়গা রথতলা মোড়। এই রথতলা মোড়েই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং এই জায়গাতেই কিন্তু সেই ব্যবসায়ী যখন গাড়ি নিয়ে তিনি যাচ্ছিলেন, সেই সময় পেট্রোল পাম্পের সামনে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এবং আততায়ী যারা রয়েছেন তারা বাইকে করে আসেন এবং এসে তার গাড়ি লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালান। এবং 4 রাউন্ড গুলি চালানোর পরে যখন এলাকার মানুষের মধ্যে আতঙ্কে ছোটাছুটি শুরু করে, তারপরেই কিন্তু যারা দুষ্কৃতী রয়েছেন তারা শূন্যে 4 রাউন্ড গুলি চালিয়ে কিন্তু সেখান থেকে পালিয়ে যান। এই যে অজয় মণ্ডল নামে যে ব্যবসায়ী, ইনি কিন্তু ব্যবসায়ী এবং পানিহাটিতে এনার একটি গাড়ি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখান থেকে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে গাড়ি কোন দিক থেকে আসছিল, একটু যদি আমাদের বলতে পারো। এবং দুষ্কৃতীরা কোন জায়গায় তাকে তীর ধরলো, কোন জায়গায় দুষ্কৃতীরা তাকে গাড়ি আটকে সেখানে গুলি চালালো, তারপর তারা কোন দিকে বেরিয়ে গেল, যদি একটু আমাদের দেখাতে পারো। দেখো, স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের কথা মতো যেটা জানা গেছে যে গাড়িটি ডানলপ থেকে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল। রথতলা মোড় কিন্তু ক্রস করার পরে কিন্তু ঠিক এই রথতলা মোড় থেকে কিন্তু গাড়িটি চলে যায়, এগিয়ে যায় এবং এগিয়ে যাওয়ার পরে সেই গাড়িটি আবার সামনের যে প্রবর্তক জুট মিলের যে মোড়, সেখান থেকে ইউটার্ন করে আবার রথতলায় আসে। কেউ কি তাকে ফোন করেছিল, কেউ কি তাকে ফোন করে ডেকেছিল, এটাই কিন্তু এখন পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এবং তারপরে যখন রথতলা মোড় ক্রস করে ডানলবের দিকে রথতলা মোড় ক্রস করে যখন পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের সামনে যখন তার গাড়ি আসে, তখনই কিন্তু দুষ্কৃতীরা একদম তার গাড়ির পেছন নেয় এবং তার গাড়ি ফলো করে এবং তারপরে তার গাড়িতে অতর্কিত হামলা চালানো হয় এবং একের পর এক কিন্তু গুলি ছোড়া হয়। 4 রাউন্ড গুলি ব্যবসায়ীর গাড়িতে লাগে এবং এলাকা থেকে যারা যখন পালানোর সময় দুষ্কৃতীরা তারা কিন্তু 4 রাউন্ড গুলি শূন্যে ছুটতে এই এলাকা থেকে কিন্তু পালিয়ে চলে যান। কোন দিকে যায় দুষ্কৃতীরা, কোন দিকে যায়? যে দুষ্কৃতীরা গুলি চালিয়ে কিন্তু স্থানীয় লোকজনের যেটা বলছেন যে আরিয়াদহের দিকে, অর্থাৎ রথতলা থেকে আরিয়াদহের দিকে কিন্তু বাইক নিয়ে পালিয়ে গিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন 2টো বাইকে 5 জন দুষ্কৃতী ছিল, কিন্তু ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজৌরি আমাদের জানিয়েছেন যে এখনো পর্যন্ত যেটা তারা জানিয়েছেন যে একটি মাত্র বাইকে দুষ্কৃতীরা এসেছিলেন। এখন যতক্ষণ না পর্যন্ত ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত বিষয়টি পরিষ্কার হবে না। কিন্তু এই যে বেলঘরিয়া থানার আধিকারিক এবং তোমার ব্যারাকপুর পুলিশ কমিশনারের যারা গোয়েন্দা দপ্তর আধিকারিক রয়েছেন, তারা কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে যে কারা এর সাথে। সুবীর সঙ্গে থাকো। সেই সময় ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে। ওই দেখো গাড়ি যাচ্ছে, কালো গাড়ি, ভালো করে লক্ষ্য করুন। ঠিক 2:30 নাগাদ এ ঘটনা ঘটে। 2:30 মেন গেট রথতলার ঠিক সেখানকার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে গাড়িটি দেখা যাচ্ছে। ঠিক এরপরেই এই ঘটনা ঘটে। হয়তো অন্য কোনো জায়গার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে সেই ঘটনার সময় ছবিও ধরা পড়বে, কিছুক্ষণের মধ্যেই সেই ছবিও আমরা আপনাদের দেখাবো। তো সেই সময় ঘটনাস্থলে ছিলেন এমন একজনের কথা আপনাদের শোনাবো। যখন গুলি চলছিল তখন কি আপনি দোকানে ছিলেন? হ্যাঁ, তখন আমি দোকানেই ছিলাম। কটা নাগাদ? তাও টাইমটা আমি ঠিক জানি না। আমি খেতে এসেছিলাম, তখন কটা বাজে, আপনার 2:45 নাগাদ বাজে। তখন খাচ্ছিলাম, তখন শুনলাম যে এখানে অনেকক্ষণ আগে গুলি চলেছে, যে গাড়িটা এখানে ছিল, গুলি করে ওইদিকে করে বেরিয়ে গেছে। যে গাড়িটা লক্ষ্য গাড়িটা কি মানে রানিং ছিল? এদিকে মুখ
অভিমুখ ছিল? হ্যাঁ ওইদিকে অভিমুখ ছিল। কারো গুলি লেগেছে বা কিছু? না সেরকম শুনিনি, শুনেছি শুধু টায়ারে গুলি লেগেছে, বুলেট প্রুফ ছিল বলে গাড়িটা বেঁচে গেছে। দুপুর 2:30 গরমের জন্য কিছু লোক কম, কিন্তু তবুও রাস্তায় প্রচুর মানুষ ছিলেন। ঠিক সেই রকম একটা সময় এই ধরনের ঘটনা, মানে অনেকক্ষণ ধরে ফলো করে হঠাৎ করেই শুট করা হলো, নাকি আগে থেকে রেকি করা হচ্ছিল? রেকি করে বোঝা যাচ্ছিল যে এবার এই জায়গায় শুট করা উচিত হবে, সেই জন্যই শুট করা হলো। আচ্ছা, শুট করার পর কোন দিকে চলে গেল তারা? তাদেরকে ধরার কি উপায়? কোথায় কোথায় নাকা চেকিং হচ্ছে? কিভাবে চেকিং হচ্ছে? পুলিশ ঠিক কোন কোন জায়গা খুঁটিয়ে দেখছে যাতে দ্রুত এদের ধরা সম্ভব হয়? কতজন ছিল? তাদের চেনার সুযোগ কি? কিভাবে তাদের চেনা যাবে? তাদের, কারণ তারা হেলমেট পরেছিল, চেনা অত সহজ নয়। কিন্তু গাড়ির নাম্বার প্লেট তো ধরা পড়ে যাবে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে। পুলিশ কিভাবে তদন্ত করছে শুনবো, জানবো। তবে তার আগে যে শোরুমের ম্যানেজার, তার বক্তব্য শুনবো। উনি 2টোর সময় শোরুম থেকে বেরিয়ে ডানলপের দিকে আসছিল, রথতলা মোড়ে এই ঘটনাটি ঘটে। শোরুম আগরপাড়া তেঁতুলতলা, আমাদের বাইকের শোরুম। দোকান শোরুম থেকে বেরিয়ে এখানে আসছিল, কোথায় যাচ্ছে? ডানলপের দিকে যাচ্ছে, কোন কাজে যাচ্ছেন? কোনো কাজে যাচ্ছে। কে ছিলেন সেই সময় গাড়ি? ওখানে স্যার ছিলেন, আমাদের ড্রাইভার স্যার ছিলেন। আজ কিছুদিনের কোনো হুমকি বা এরকম কিছু? না না, আমাদের কাছে কোনো খবর নেই। একটা বাইকে চিহ্নিত করেছে, অ্যাপাচি বাইক করে এসেছিল, 2 জন ছিল। চট করে আপনাদের একবার দেখাবো গুলির দাগগুলো। দেখুন, গাড়িতে গুলি লেগেছিল কোথায়? ঠিক সামনের দরজায়। আবার নাম্বার প্লেট যেখানে রয়েছে, ঠিক নাম্বার প্লেটে গুলি লেগেছে। অর্থাৎ চারদিক থেকে ঘিরে ধরে গুলি করা হয়েছিল। 8 রাউন্ড গুলি, তার মধ্যে থেকে 5টা বুলেট মার্ক পাওয়া গিয়েছে। আবার দেখুন, চাকার ঠিক উপরে, সামনের চাকার বাঁ দিকের সামনের চাকার ঠিক উপরে চটজলদি চালানো গুলি। তাহলে কি ভয় দেখানোর জন্য গুলি চালানো হয়েছিল? কারণ উপরের দিকে তো গুলির দাগ নেই, জানলার কাছের দিকে তো গুলির দাগ নেই। তাহলে কি ভয় দেখানোর জন্য গুলি চালানো হয়েছিল, নাকি সত্যি প্রাণে মারার চেষ্টা হচ্ছিল? অমিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, এই সব বিষয়ে আরো ডিটেলে জানতাম, অমিতের কাছ থেকে জানবো। কারণ অমিত, পুলিশ নিশ্চয়ই এখনো পর্যন্ত ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলে বেশ কিছু সূত্র পেয়েছেন। প্রথমত তোমার থেকে একটু জানতে চাইবো, যেদিক থেকে এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, যেদিকে চলে গিয়েছিল বলে জানাচ্ছে, তার সঙ্গে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজও নিশ্চয়ই মিলিয়ে দেখা হয়েছে। কোথায় কোথায় নাকা চেকিং হয়েছে? কোন জায়গা থেকে তারা পালাতে পারে বলে পুলিশ মনে করছে? কিভাবে পুলিশ তদন্ত করছে? দেখো, এই মুহূর্তে যে গাড়িতে গুলি লেগেছে সেই ছবি আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, যে বুলেট মার্কগুলো কিন্তু এক্সামিন করা হচ্ছে। পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা এক্সামিন করছেন যে গাড়িতে বুলেট কোথায় কোথায় লেগেছে। অর্থাৎ গাড়ির একদম সামনের অংশে যেখানে নম্বর প্লেট রয়েছে সেখানে একটা বুলেট লেগেছে, বুলেট মার্ক রয়েছে। এবং গাড়ির ঠিক চাকার বাঁদিকের চাকার উপরের অংশে সেখানে বুলেট মার্ক রয়েছে। এবং বাঁদিকের যে দরজা রয়েছে গাড়িতে ওঠার, সেখানে বুলেট মার্কগুলো রয়েছে। এবং সেই জায়গাগুলো কিন্তু দেখা হচ্ছে কোথায় কোথায় বুলেট মার্ক রয়েছে। এবং তারা এক্সামিন করছেন যে কোন অ্যাঙ্গেল থেকে বা কোন ইয়ে থেকে বুলেটগুলো গুলি যে মারা হয়েছে, এবং সেগুলো কোন অ্যাঙ্গেল থেকে মারা হয়েছে, অর্থাৎ কোন পজিশন থেকে মারা হয়েছে, কতটা দূরত্ব থেকে মারা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু এক্সামিন করা হচ্ছে। এবং গাড়িটি পুলিশ কমিশনার যিনি রয়েছেন ব্যারাকপুর কমিশনারেটের, অলোক রাজরিয়া, তিনি স্পষ্ট করলেন যে গাড়ির শোরুম থেকে বেরিয়েছেন। কারণ এই যে অজয় মণ্ডল, তার 2 চাকার একটি গাড়ির শোরুম রয়েছে। আগরপাড়া গাড়ি শোরুম থেকে বেরিয়ে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এবং রথতলা মোড়ের কাছে ঠিক বাঁ দিক থেকে ঘেঁষে একটি বাইক আছে, বাইকে 2 জন ছিলেন। এবং সেই বাইক থেকেই এই গাড়ি লক্ষ্য করে কিন্তু গুলি চালানো হয়েছে। এবং গাড়িতে 5 রাউন্ড গুলি লেগেছে, অর্থাৎ 5টা গুলি লেগেছে। এবং এই মুহূর্তে এক্সামিন করা হচ্ছে পুরো বিষয়টা, যে কোন কোন পজিশনে গুলি লেগেছে এবং কোন অ্যাঙ্গেল, অর্থাৎ কোন অ্যাঙ্গেল থেকে তুমি আমার থেকে ভালো বলতে পারবে। স্টুডিও থেকে আমার পক্ষে এত চট করে বোঝা সম্ভব নয়। কিন্তু অমিত, শুনবো একটু কি বলছেন, একটু শোনা যাক। গাড়ি কোন পজিশন ছিল? গাড়ি কোন পজিশনে ছিল? কোথা থেকে গাড়ি কি হয়েছিল দাদা? চেনেন যারা কোন পজিশন থেকে গাড়ি চালিয়েছিল? দেখছিল তনু?
যিনি গাড়ির চালক ছিলেন তুমি তো তিনি- স্পটে রয়েছো যেখানে যেখানে বুলেট মার্ক রয়েছে, বাইকে করে এসে যদি বাইকে বসে কেউ গুলি চালায় তাহলে অত নিচে গুলি ওইভাবে বুলেট মার্ক অত নিচে যাবে না, চাকায় আবার নাম্বার প্লেটে, মানে চাকার ঠিক উপরে নাম্বার প্লেটে। তাহলে কি মনে হচ্ছে ভয় দেখানোর জন্য গুলি চালানো হয়েছিল? দেখো যে যে পজিশনে গুলি লেগেছে কার্যত স্পষ্টত বোঝা যাচ্ছে যদি প্রাণে মারার যদি কোনো বিষয় থাকতো তাহলে কার্যত এই যে যদি কেউ যে বাইকে থাকে, বাইকে বসে থাকলে বাইকের হাইট উচ্চতা অনুযায়ী এই লেভেলে কিন্তু এই লেভেল আমি ক্যামেরার সঙ্গে বলবো এই লেভেল গাড়ির যে লেভেল থাকছে এই লেভেলে কিন্তু বা এই উচ্চতায় কিন্তু বাইকে বসে থাকে। সেক্ষেত্রে যদি একদম কাঁচ লক্ষ্য করে যদি প্রাণে মারার যে বিষয় যদি থাকতো, যে টার্গেট থাকতো, তাহলে কাঁচ লক্ষ্য করে যে গুলি মারতো। এবং এই বাঁ দিকের যে সিট দেখতে পাচ্ছি আলোকার সামনে, এখানে বসেছিলেন ব্যবসায়ী এবং গুলিগুলো প্রত্যেকটা লেগেছে একদম কাঁচের ঠিক নিচে এবং লেগেছে এখানে, লেগেছে হচ্ছে এই অংশে একদম সামনে। অর্থাৎ একটা বিষয় হয়তো স্পষ্ট, যদিও তদন্তের পরেই পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে, একটা বিষয় অন্তত আন্দাজ করা যেতে পারে অমিত, যে ভয় দেখানোর জন্য গুলি চালানো হয়েছিল। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, ভয় দেখাচ্ছিল কারা? কেউ কি টাকা চাইছিল, তোলা চাইছিল কেউ? দেখো, গত 1 মাস আগে এই অজয় মণ্ডলকে ব্যবসায়িক কারণে তোলা টাকার জন্য ফোন করেছিল, একটা ফোন এসেছিল। তারপরে এই অজয় মণ্ডলকে এই টাকা, বিপুল অঙ্কের টাকা কিন্তু সে দিতে অস্বীকার করে এমনটাই জানা যাচ্ছে। এবং তারপরে দুবার হুমকি ফোন আসে এই অজয় মণ্ডলের কাছে। এবং তারপরে কিন্তু অজয় মণ্ডল যিনি ব্যবসায়ী, তিনি কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবসার কাজে বিভিন্ন রকম যাতায়াত করেন বিভিন্ন জায়গায়। এবং তার পানিহাটিতে একটি গাড়ির শোরুম রয়েছে, তার সাথে একাধিক ব্যবসা রয়েছে। ব্যারাকপুরের বাসিন্দা এই অজয় মণ্ডল এবং এলাকায় একদম খুব নামকরা একজন ব্যক্তিত্ব। এবং এই ধরনের আজকে যে ঘটনা, তার সাথে যে গাড়ির চালক ছিল এবং তার সাথে যে ব্যক্তি ছিল, সেই ব্যক্তিকেও কিন্তু পুলিশ এই মুহূর্তে জেরা করছে। এবং কোনো রকম কোনো শত্রুতা না, তোলার টাকা না দেওয়া, এই ধরনের ঘটনা সম্পূর্ণটাই কিন্তু তাকে জেরা করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সাথে কারা কারা যুক্ত থাকতে পারে একমাত্র অজয় মণ্ডলই বলতে পারেন, কারণ তার সাথে সুবীর, ধন্যবাদ। বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়ার বক্তব্য শুনবো। বিজনেসম্যান যেটা খারদায় ওনার শোরুম আছে, অজয় মন্ডল, তো ওনারা ক্যালকাটা দিকে যাচ্ছিলেন। তখন বাম দিক থেকে একটা মোটর সাইকেল ওভারটেক করে, এন্ড সেই সময় যেটা আছে ওনার গাড়ি লক্ষ্য করে ও গুলি চালায়। আমরা পরবর্তীকালে ওনার কাছ থেকে জানতে পেরেছি ওনাকে টাকা চাওয়ার জন্য র্যানসাম কল যেটা বলি আমরা, ওনাকে তার জন্য কিছু লোকটা কল করছিল। সেটা উনি কারোর সঙ্গে আমাদের থানার সঙ্গে শেয়ার করেননি, বাট এখন আমরা জানতে পেরেছি। আমরা তদন্ত স্টার্ট করেছি। রাউন্ড গুলি চলেছে সেটা বলা তো সম্ভব নয়, বাট আমরা যেটা গাড়ি যেটা আছে তার উপরে 5টা যেটা বুলেট মার্কস আমরা পেয়েছি। না, কোনো ইনজার্ড নেই। 5টা বুলেট মার্কস এবং প্রত্যেকটাই উইন্ডোর নিচে। অর্থাৎ হয়তো প্রাণে মারার মতো ইচ্ছে ছিল না, শুধুমাত্র থ্রেটনিং, ভয় দেখানো। তো কেন অজয় মণ্ডলকে ভয় দেখানো হবে? অজয় মণ্ডল কে? আমার সঙ্গে অনুপ রয়েছে, প্রতিনিধি অনুপ। অজয় মণ্ডলের ব্যাকগ্রাউন্ড জানতে চাইবে একটু। অনুপ, শুনতে পাচ্ছ? অনুপের সঙ্গে কথা বলবো, তার আগে আপনাদের বুলেট মার্ক দেখাচ্ছি, ঠিক কোথায় কোথায় গুলির দাগ লেগেছে। যে কথা আমরা বারবার বলছি, যেখানে গুলির দাগ, তা থেকে একটা বিষয় অনুমান করা সহজ, যে প্রাণে মারার জন্য গুলি চালানো হয়নি। নাহলে এত নিচে বাইকে বসে কেউ এত নিচে কেন গুলি চালাবে? এমনকি প্রত্যক্ষদর্শীরা বলছেন যাওয়ার সময় তারা শূন্যেও কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। অনুপ, এই অজয় মণ্ডলের একটু ব্যাকগ্রাউন্ড জানতে চাইব।
তো অজয় মন্ডল একজন ব্যবসায়ী শেরপুর এলাকায় মূলত তার গাড়ির শোরুমের জন্য একটি ব্যবসা কাল পাশাপাশি এলাকায় প্রমোটিং তিনি করেন। এই ব্যবসায়ীর কাছ থেকে কিন্তু একেবারে তোলা আদায় করার জন্য কিন্তু বারবার হুমকি দেওয়া হচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে তিনি যখন তোলা দিতে অস্বীকার করে তার পরবর্তী ক্ষেত্রে বারবার ফোন করে কিন্তু হুমকি দিয়ে তোলা আদায়ের চেষ্টা করা হচ্ছিল। সেখানেও তিনি কিন্তু একেবারে তোলা আদায় দিতে অস্বীকার করে। সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আজকে যখন তিনি বেলঘরিয়া রথতলা এলাকা দিয়ে প্রবেশ করার সময় সেই সময় আগে থেকেই তার গাড়ি কিন্তু আবদারীরা ভালো করছিল। অন্য দিকে তার যে রুট ম্যাপ সমস্ত জানানো হচ্ছিল এবং যখন এই গাড়ি রথতলা এলাকায় এসে পৌঁছয় সেই সময় কিন্তু নিজের দুষ্কৃতী যারা বাইকে করে আছে সেই সময় পিছনে যিনি বসেছিলেন এলো পাতারি গুলি ছুটতে থাকে। 8 রাউন্ড গুলি চালালো, 5টি গুলি তার গাড়িতে লাগে। যদিও ব্যবসায়ী কিন্তু একেবারে গাড়ির মধ্যে তারা থাকলেও কিন্তু তার সঙ্গে একজন সঙ্গী ছিল, গাড়ির চালক ছিল। পরবর্তী ক্ষেত্রে অত্যন্ত ঘনবসতি এলাকা, সেই কারণে আবদারীরা গুলি চালাতে আবার কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। এরপরে ঘটনাস্থলে পৌঁছে থানা ঢিলছা ধরতে পৌঁছে বেলঘর থানার পুলিশ। কোথায় কোথায় নাকা চেকিং হয়েছে, কোথায় কোথায় নাকা চেকিং চলছে? তবে হচ্ছে যখন যে সময় গাড়ি বাইক নিয়ে পালিয়ে গেছে সেই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে সমস্ত নাকা পয়েন্টে অ্যালার্ট করা হয়। বেলঘরিয়ার বেশ কয়েকটি জায়গা ডানলপ থেকে শুরু করে আরিয়াদহ প্রত্যেকটি জায়গায় কিন্তু নাকা চেকিং চালানো হচ্ছে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে। তার কারণ যে সময় আততায়ীরা দুজন বাইকে করে আছে আরিয়াদহের দিক থেকে ডান দিক ধরে যখন পালিয়ে যায় মনে করা হচ্ছে ডানলপের দিক থেকে তারা কিন্তু পালিয়ে যেতে পারে। সেখানে যে কটি 4টি নাকা পয়েন্ট আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু পুলিশের পক্ষ থেকে অ্যালার্ট করা হয়। দেখা যাক। ধন্যবাদ 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 অনুপ। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আছে পুলিশের কাছে। যদিও হেলমেট পরেছিল কিন্তু গাড়ির নাম্বার প্লেট তো, বাইকের নাম্বার প্লেট তো ধরা পড়ে যাবে। এবং কোন দিক থেকে এসেছে, কোন দিকে গিয়েছে তাও একরকম পুলিশের কাছে স্পষ্ট। তাহলে হয়তো খুব বেশি দেরি হবে না, দ্রুত জানা যাবে এই দুষ্কৃতীরা কারা এবং কি উদ্দেশ্যে এই গুলি। তো এই গুলি চালানোর ঘটনা খাস কলকাতাতেও হয়েছে মির্জা গালিব স্ট্রিটে। সে বিষয়েও খবর জানাবো আপনাদের বিরতির পর। সঙ্গে থাকুন। খাস কলকাতায় মির্জা গালিব স্ট্রিটে গুলি চলল, জখম ব্যক্তি হাসপাতালে ভর্তি। কেন চলল গুলি, কে চালালো গুলি, কি হয়েছিল জানবো। রৌনক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। রৌনক, একটু ডিটেলে জানতে চাইবো, মির্জা গালিব স্ট্রিট একেবারে কলকাতার প্রাণকেন্দ্র, সেখানে গুলি চলল, কি হয়েছিল? দেখো, গতকাল বাইক ওভারটেকিংকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত এবং গতকাল বিকেল 4:16 নাগাদ এই ঝামেলার সূত্রপাত হয়। এই বিষয়কে সামনে রেখেই রাত 12:10 নাগাদ যার নাম উঠে আসছে সোনা এবং বেশ কিছু প্রায় 40 জনের কাছাকাছি দুষ্কৃতীকে নিয়ে হামলা চালায় এবং যেটা জানা যাচ্ছে যে এখলাস বেগ তাকে লক্ষ্য করে গুলি চালান। মিসফায়ার হওয়ার কারণে ডান পায়ের হাঁটুতে সেই গুলি গিয়ে লাগে এবং এই যে সোনা যার বিরুদ্ধে অভিযোগ আসছে তার কিন্তু প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড রয়েছে। দীর্ঘ বেশ কিছু বছর ধরে কিন্তু তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়, অর্থাৎ তিনি কিন্তু একজন যে ক্রিমিনাল রেকর্ড তা রয়েছে। এবং এই যে শুট আউট হয় তারপরে দেখা গেছিল যে তখন যারা ছিলেন প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন যে 40 থেকে 45 জন দুষ্কৃতী সে সঙ্গে নিয়ে তিনি আসেন এবং এই এখলাস বেগকে লক্ষ্য করে গুলি চালান এবং তৎক্ষণাৎ গুরুতর জখম অবস্থায় এখলাস বেগকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো তিনি চিকিৎসাধীন রয়েছে, যদিও বা তার বিরুদ্ধে সোনার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত পার্কস্ট্রিট থানার পুলিশ গোটা বিষয়টি তদন্তে নেমেছে কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। অর্থাৎ খাস কলকাতার অত্যন্ত জনবহুল এলাকায় মির্জা গালিব স্ট্রিট, এই জায়গায় এই যে গুলি চলার ঘটনা, সেই গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। দীর্ঘ বছর ধরে কিন্তু খুব স্বাভাবিক, পুলিশ তদন্ত করবে। ধন্যবাদ রৌনক। পার্থ চট্টোপাধ্যায়ের বেনামি সম্পত্তির হদিশ, একের পর এক হদিশ মিলছে। ভাবতে পারুন, 18 কাঠা জমি বেনামে কিনে রাখা হয়েছিল পাটুলিতে এবং কেনার আগে জমির চরিত্র বদল করা হয়েছিল। জলা জমি ছিল বলছেন এলাকার মানুষ এবং সেখানে সেই জলা জমি ভরাট করা হয়েছে একটি ট্রাস্টের নামে। তো সেই জমি 18 কাঠা জমি ঠিক কোথায়, আশপাশের লোকজন কি বলছেন, ঘুরে দেখলেন আমার প্রতিনিধি অর্পিতা।
নিয়োগ দুর্নীতি মামলায় এবারে পার্থ চট্টোপাধ্যায়ের নামে আরো বেনামি সম্পত্তির হদিশ পেল ইডির আধিকারিকরা। আমরা সেই রকমই একটি জায়গায় পৌঁছে গিয়েছি, কলকাতার পাটুলিতে। মোট 18 কাঠার এই জমি 2004 সাল নাগাদ এটা কেনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এবং এই জমি কিন্তু আগে এখানে পুকুর ছিল, কিন্তু খালের থেকে সেখান থেকে একেবারে মাটি নিয়ে বিভিন্ন জায়গা থেকে মাটি এখানে ভরাট করা হয়, এবং তারপরে এই যে 18 কাঠা যে জমি, সেখানেই পশু হাসপাতাল তৈরি হওয়ার কথা ছিল। তার কারণ এই যে জমিটা, সেই জমি কিন্তু মূলত এই বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টের নামে এই জমি ছিল, এবং এখানেই পশু হাসপাতালের কথা ছিল। কিন্তু বাদ সাজলো যখনই ইডি আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে, তারপরে কিন্তু পশু হাসপাতাল আর এখানে তৈরি হয়নি। এখন এখানে পুরোপুরি সম্পূর্ণভাবে জঙ্গলে এটা পরিণত হয়েছে, চারিদিকে যদিও পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। এরকমই বহু বেনামি সম্পত্তি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের, যা কিনা ইডির নজরে। আর তারা এই পাটুলি সহ বিভিন্ন জায়গায় তার যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির উপরে বা নজর ইডির তদন্তকারী আধিকারিকদের। ক্যামেরায় খোকনের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। ভারী বৃষ্টি, তিস্তা বাজারের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। তিস্তার জল কিছুটা হলেও কমেছে, সেবক রোড দিয়ে ধীরে ধীরে গাড়ি চলছে আর আতঙ্ক কমেছে। তাই দেখুন, ওই দেখুন তিস্তার চর, ফুটবল খেলা হচ্ছে। এই ছবি কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। যে আতঙ্কের মধ্যে মানুষ ছিলেন কদিন ধরে, সেই আতঙ্ক থেকে কিছুটা হলেও মুক্তি, কিছুটা হলেও চাপ মুক্তি। তিস্তার চরের এই জমাটি ফুটবল অন্তত সে কথাই মনে পড়াচ্ছে।